should respect our parents that they give us this give us this warm home by making those skills, and we should learn from them also how to use this skill to our own life, to our own family. নমস্কার, এসআর প্রোডাকশনের তরফ থেকে আবার আমরা পৌঁছে গেছি আড্ডা করে এক নতুন অতিথিকে নিয়ে, যাকে আমরা প্রত্যেকেই চিনি, শাশ্বতী গুহ চক্রবর্তীকে। তো অবশ্যই ম্যাম, আপনি আজকে কেমন আছেন বলুন। কেন আজকে একটা দারুণ একটা আড্ডা হবে, জমিয়ে আড্ডা দেবো আমরা, আর ম্যামের কাছ থেকে অনেক কিছু নতুন জেনেও নেব। ম্যাম কেমন আছেন বলুন। প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য এই আড্ডা ঘরে। হ্যাঁ, আড্ডা তো দেবই। ঠিক আছে, চলছে মোটামুটি, সবারই যেরকম উত্তর হয়। কেমন আছে জিজ্ঞেস করলে। না, খুব গরম পড়েছে ম্যাম, এর মধ্যে প্রচুর গরম। আমাদের কলকাতায় তো এতটাই গরম যে বেরোনো যাচ্ছে না বাইরে। তো এই গরমের মধ্যে সুস্থ থাকার, আমরা কিভাবে সুস্থ থাকবো একটু দর্শককে বলুন। প্রচুর জল খেতে হবে, এটা হলো মেন কাজ এই গরমের ঠিক থাকার। আর ছাতা ইউজ করা, যেটা আমরা অনেকেই করি না, ভয়েতে হারিয়ে যাবে। তো সেই ছাতাটা ইউজ করতে হবে। আর প্রচন্ড রোদের জন্য জল খেতে হবে। এটাই আমার মনে হয়, এর থেকে বেশি আর আমরা কি করতে পারি। আর তো মানে বাইরে বেরোনো তো অ্যাভয়েড করতে পারবো না, কাজও অ্যাভয়েড করতে পারবো না, সবটাই করতে হবে। আচ্ছা, এই জল শব্দ থেকে একটা মাথায় এলো আমার। আমরা একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম একটা সময়, ওয়াটার, আশা করি আপনিও দেখেছেন। তো ওয়াটার ফিল্মে কি আমরা কি মেসেজটা পেয়েছি, যে জলের মুহূর্তটা কি, মানে জলের যে মূল্যটা আমাদের জীবনে সেটা। আচ্ছা, আপনি তো ফিল্ম, মোটামুটি ফিল্ম তো দেখেন আপনি। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ফিল্ম দেখতাম। তবে হ্যাঁ, ইদানিং যেটা হয়েছে, যেহেতু শর্ট ফিল্ম নিয়ে আমরা কাজ করি, তো শর্ট ফিল্মের উপর অনেক বেশি কনসেন্ট্রেট করি আমি এখন। যেহেতু আমার মনে হয় যে যে কোনো টপিক, জল বলুন বা যে কোনো জিনিস, শর্ট ফিল্ম না খুব স্ট্রংলি একটা টপিকের উপর আঘাত করতে পারে, যেটা লং ফিল্মেও থাকে। কিন্তু লং ফিল্মের ক্ষেত্রে অনেকটা গল্প বলছে, অনেক কিছুর উপর আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওয়াটারের ক্ষেত্রেও তাই। অনেক কিছু, আপনি জল নিয়ে বলছেন, অবশ্যই জল নিয়ে, আমি তো মেয়েটাকে নিয়েও ভেবেছি। তো বিভিন্ন দিকে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, বিভিন্ন জায়গা, আবার এটা পজিটিভ দিক হলে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে দেখানো যায়। কিন্তু শর্ট ফিল্মের ক্ষেত্রে না, খুব স্ট্রংলি একটা সাবজেক্টের উপরে অ্যাটাক করা যেতে পারে, ফোকাস করা যেতে পারে, এবং কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এখনো অব্দি যে এত শর্ট ফিল্ম আমরা দেখেছি, আমি বিশেষ করে সবকটাই শর্ট ফিল্ম আমি পার্সোনালি দেখি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্ট ফিল্মের না একটা পার্টিকুলার কনসেপ্ট থাকে। এমনি বানিয়ে ফেললাম শর্ট ফিল্ম খুব কম হয়। কারণ শর্ট ফিল্মটা কারা বানাচ্ছে, এক হলো বিগিনাররা, বাডিং ফিল্ম মেকাররা বানাচ্ছে। দেখবেন তারা তো খুব অল্প বয়সী, তাদের সবসময় একটা কিছু বলার থাকে, খুব বলার একটা জেদ থাকে। আর একজন যারা খুব এস্টাবলিশ ফিল্ম মেকার, তারা বানাচ্ছে, তাদের মনে হচ্ছে এই টপিকটা নিয়ে বলা দরকার, তারা বানাচ্ছে। হ্যাঁ, কিছু খুব সুন্দর সিনেমা থাকে, জাস্ট ফিল গুড ফ্যাক্টর কাজ করে, দেখতে ভালো লাগছে, সেরকমও থাকে না বলছি না। কিন্তু ম্যাক্সিমাম শর্ট ফিল্মের না একটা খুব স্ট্রং মেসেজ থাকে, যেটা আমাকে খুব নাড়া দেয়। যে আমার মনে হয় যে এরম ধরনের সিনেমা মানুষের দেখাটা দর্শকের পক্ষেও খুব দরকার, মানে আমাদের জন্য খুব দরকার। যে বানিয়েছে সে তো বানিয়েছে মিনস তারা কেন বানায় শর্ট ফিল্মটা, মানে বাডিং ফিল্ম মেকাররা বানায় যেহেতু আমার কস্টিং কমে হবে। আমি পড়াশোনা শিখেছি, আমি পড়াশোনা নিয়ে মানে ফিল্ম স্টাডি নিয়ে পড়েছি, তারপর আমি কি করবো, প্রথম তো একটা সিনেমা বানাতে হবে, তো খুব ছোট্টতে একটা বানাচ্ছি, সেটার জন্য সে বানায়। কিন্তু যারা দেখছি তাতে যদি একটা স্ট্রং মেসেজ থাকে না, আমার মনে হয় খুব খুব প্রমিনেন্টলি হার্ট করে সেই মেসেজটা। কারণ ওইটুকু সময়ের মধ্যে সেই মেসেজটা দিচ্ছে, আর কিছু বলছে না, এদিক ওদিকের কথা কিন্তু সে খুব একটা বলছে না। 30 মিনিটের মধ্যে কি আর এদিক ওদিকের কথা বলবে, যেটা বলছে সেটাকে খুব স্ট্রংলি বলছে, এবং সেটা খুব এফেক্টিভ হয়। কিন্তু আমরা বলতে পারি যে সময়টা কম কিন্তু মেসেজটা খুব বড় থাকে, ভীষণ বড় থাকে। ওই যে
মানে ছোট গল্প যেরকম, একদম একদমই তাই। আর এটার একটা খুব বড় জায়গা আছে। মানে আমার যেটা মনে হয় আমাদের সবারই, আমার এবং সৌরভে, আমরা যখনই আলোচনা করি তখনই একটাই বলি যে ভবিষ্যৎটা কিন্তু এই শর্ট ফিল্মের খুব প্রমিনেন্ট। কারণ আমাদের প্রথমত আমাদের হাতের সময়টা খুব কমে গেছে, একদমই এত লিমিটেড হয়ে গেছে না। মানে আগেকার দিনে সময় কিন্তু থাকতো, আমি জানি না কি করে থাকতো। আমার মারা তো অনেক কাজ করতো। মানে পার্সোনালি আমার মাকে আমি দেখেছি, আমার মা তো ওয়ার্কিং ছিলেন, টিচার ছিলেন। সে স্কুলও সামলাচ্ছে, বাড়িও সামলাচ্ছে, শ্বশুর বাড়িও সামলাচ্ছে, কাজও সামলাচ্ছে, সবটাই করে ফেলছে। কিন্তু আমরা জানি এনি হয়, হতে পারে আমাদের ফুড হ্যাবিট বা আমাদের হ্যাবিটের জন্য হতে পারে, আমরা কিন্তু খুব সহজে ক্লান্তও হয়ে যাই, খুব সহজে মনে হয় ভাল লাগছে না, বোর হয়ে যাচ্ছে, খুব অস্থির আমাদের মেন্টালিটি। মানে আমাদের তো তাও একটা ভালো, আমাদের নেক্সট জেনারেশনকে আমি আরো অস্থির দেখছি। যে তাদের ওই ওই রিল দেখে অভ্যাস এমন হয়ে গেছে যে 30 সেকেন্ডের বেশি দেখা মানে অনেকটা দেখে ফেলছি, অনেকটা দেখে ফেলেছি। ঠিক আছে। তো এবার কি করতে হচ্ছে, ওই শর্ট ফিল্ম বা সিনেমা যে কোনো টপিককেও কেটে 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 ছোট করে দিতে হচ্ছে, যাতে আরো ছোটতে দেখানো যায়। কিন্তু এই ধৈর্যটা কিন্তু খুব দরকার। ধৈর্যটা না হলে কিন্তু মানে ভবিষ্যৎ প্রজন্ম, আমি জানি না কি হবে, বাট ধৈর্যটা যে কোনো কাজের জন্য, শুধু সিনেমা দেখার জন্য না, যে কোনো কাজের জন্য ধৈর্য খুব দরকার, সেটা হারিয়ে ফেলছি। কিন্তু এই শর্ট ফিল্ম গুলো কি করছে, ওই ধৈর্য কমার লোকটাকে হয়তো ধৈর্য বাড়াতেও হেল্প করবে। মানে এই যে ধৈর্য কমে যাচ্ছে, এটা নিয়ে একটা শর্ট ফিল্ম হতে পারে, খুব সুন্দর সুন্দর টপিকের হয়, মানে যেটা নিয়ে আমরা হয়তো বড় একটা সিনেমা করতেই পারবো না, কিন্তু ছোট্ট একটা সিনেমা আমি করে দিতে পারি। আচ্ছা, আপনার জীবনে তো এটাও একজন, আমি যতটুকু জানি যে অ্যাজ আ টিচার আপনি কাজ করছেন, তাই তো? স্কুলে বা কলেজে আপনি? আমি কলেজে পড়াই, কলেজে কলেজে। গেস্ট হিসেবে পড়াই, বায়োলজি পড়াই। তো ম্যাম, আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, এবার একটু সাবধানে আমাকে বসতে হবে। আমি নর্মাল আর্টসের, যখনই কেউ আমাকে সায়েন্সের স্টুডেন্ট বলে, আর বিশেষ করে বায়োলজি, ঠিক যেন আমার খুব ভয় করে। মানে এই কারণে ভয় করে কেন, প্রথমত হচ্ছে আমি কোনো মেডিকেলে কিছু বুঝি না, সেকেন্ড হচ্ছে আমি কোনো মেডিসিনের নাম জানি না। তো আমি খুব ভয় থাকি যখনই কেউ না না, বলে- বায়োলজি মানে মেডিসিন নয়। না, বায়োলজি মানে মেডিসিন নয়, মানে ব্যাপারটা হচ্ছে যখনই কেউ সায়েন্সের কোনো স্টুডেন্ট আমি দেখি বা সায়েন্সের কোনো টিচার হয়, তখন যেন মনে হয় যে ঠিক আছে, একটু দূরে বসাই ভালো। না, এটা জাস্ট ফানি করলাম না আমি। না, ঠিক আছে। তো আমি বলছি যে এই যে ধৈর্য জিনিসের যে পেশেন্স, এটা তো মানুষের মধ্যে এখন নেই, না, আপনি কমে মানে যাচ্ছে পাওয়াই আস্তে যায় না। আস্তে, হ্যাঁ। এটা একটা সাকসেসফুল মানুষ হওয়ার জন্য, কারণ আমাদের ওদিকে প্রত্যেকে একটা জীবনে ইচ্ছা থাকে যে আমরা আজকে যে প্রফেশনেই থাকি, একদিন না একদিন একটা গোল অ্যাচিভ করবো। প্রত্যেকের লাইফের একটা গোল থাকে, অ্যাচিভমেন্ট থাকে। তো প্রত্যেকটা মানুষকে অ্যাচিভমেন্ট করতে গেলে কি পেশেন্সটা খুব দরকার? ভীষণ দরকার, যে কোনো প্রোফাইলে দরকার। মানে আমি আজকে সিনেমার কথা বলতে গিয়ে এটা বললাম, ঠিক কথাই, যে পেশেন্স কমে যাচ্ছে বলেই হয়তো শর্ট ফিল্মটা আসতে চলেছে। কিন্তু এটা কিন্তু খানিকটা নেগেটিভ দিকও তো বটে, যে পেশেন্স কমে যাচ্ছে কেন, সবারই পেশেন্সটা কমে যাচ্ছে আমাদের। মানে আমাদের সত্যি, মানে এখন মনে হয় 24 ঘন্টার বদলে দিনটা একটু বড় হলে খুব ভালো হতো। এত কাজ, মানে এত কাজ আমি ঢোকাবো কি করে ওইটুকু টাইমের মধ্যে? এই যে শনি রবি যদি একটু ছুটি পাই, মনে হয় এত কাজ মাথায় আসে, কোনটা আগে কোনটা পরে লিখে রেখে করলে ভালো হয়, মিস হয়ে যাবে। তো সময়টা কম, কাজের পরিধিটাও বেড়েছে, এটা নো ডাউট বেড়েছে, কারণ মানুষের স্ট্রেস বাড়ছে। প্রত্যেকটা মানুষ আমরা খুব স্ট্রেস নিয়ে এখন কাজ করছি। পড়ানোটাও এখন স্ট্রেসের কাজ। আগে আমার মা যত সুন্দরভাবে পড়াতে পেরেছে, আমাদের আসলে সব জায়গাটার মধ্যেই তো একটা কম্পিটিশন, একটা বিজনেস চলে আসছে না। তো ফলত যেটা হচ্ছে যে সব জায়গাতেই এই প্রেশারটা প্রচন্ড বাড়তে শুরু করেছে, প্রেশার কুকারের মতন হয়ে আছি, যার জন্যই আমাদের ধৈর্যটা কমে যাচ্ছে। মনে হচ্ছে আজকে এইটা করছি, এটা পড়াতে পড়তে হচ্ছে, ওইটা পড়ানো হয়নি, ওটা করলে ভালো হতো। বা একটা ক্লাস যখন নিচ্ছি, ক্লাস নিচ্ছি, সেটা অসুবিধা না, যখন অত অত খাতা দেখতে হচ্ছে তখন হচ্ছে বাবা কখন শেষ হবে। মানে এই যে এই ব্যাপারটা, তো পেশেন্স কমছে তো মানুষের কাছে। এটার পরিণতি কি খুব ভালো? আমার মনে হয় না। কারণ একজন শর্ট ফিল্ম মেকারকেও যখন শিখতে হয় জীবনে, তখন কিন্তু তাকে ধৈর্য দিতে হবে। যেটা আমার যেটা দেখা এখন এতদিনের অ্যাজ এ ফেস্টিভ্যাল ডিরেক্টর, যেটা আমি দেখছি, যে যদি এবছরে আমি ভালো রেসপন্স পেয়েছি, অনেকবার বলার পরে কিনা জানি না, মানুষ নিজের ছবিটাই দেখতে আসে। আচ্ছা, শর্ট ফিল্মের যে স্লট আমাদের দেওয়া থাকে, তো আচ্ছা, মানে আমি যদি স্ক্রিনিং এর অভিনয় সময়, করি তাহলে আমি আমার পার্টটাই দেখতে আসবো? হ্যাঁ, মানে Okay. না, আপনার পার্টটা না, মানে আমি শর্ট ফিল্ম ধরুন 30 মিনিটের, তো হ্যাঁ। এরকম অনেকগুলো শর্ট ফিল্ম নিয়ে তো একটা স্লট তৈরি হয় আমাদের। একদম। তো সে তো তার মানে তার স্লটটুকুর টাইমে এসছে দেখতে, তার সিনেমাটা দেখা হয়ে যাচ্ছে, ½ পুরো পুরো কাস্ট এন্ড ক্রিউ নিয়েই আসছে, আচ্ছা, পুরোটাই দেখছে, সবাই দেখছে, তারটুকুই দেখছে। তার আগেও সে ঢুকছে না, তারপরেও সে বেরিয়ে আসছে।
আবার পরের জন ঢুকছে। দুটো জিনিস হচ্ছে এতে। একটা হলো তার খারাপ লাগা তৈরি হচ্ছে কোথায়, যে আমি একাই আমার সিনেমাটা দেখছি, আর কেউ দেখছে না তো তাহলে। আবার আর একটা জিনিস হচ্ছে যে আমিও তো আর কোনো সিনেমা দেখলাম না, তো আমি শিখবো কি করে? শেখার তো কোনো শেষ নেই। কিন্তু আমার মনে হয় আমি টিচার হয়ে একটা স্টুডেন্টের কাছ থেকেও শিখতে পারি, ইনফ্যাক্ট শিখিও। যে স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, যে কোশ্চেন করে, অনেক কোশ্চেন থাকে আমরা ভাবিনি এই কোশ্চেন, কারণ স্টুডেন্ট লাইফে তো আমি ওই কোশ্চেনটা ভাবিনি, মাথায় আসেনি, হয়তো পড়ানোর সময় আমি ওটা মিস করে গেছি। ও যে বললো তাতে আমার নাড়া খেলাম, আমি ওটা দেখে এসে উত্তর দিলাম, তো আমি তো শিখলাম। তো একটা যদি মানে ফিল্ম মেকার সে শুধু নিজেরটুকু দেখেন, যে কোনো ফিল্ম মেকার, কিন্তু এটা একটা খুব মানে এটা আমি বলতে চাই, যত আমরা দেখছি, যত বড় বড় ফিল্ম মেকার, বড় ছোটর হয়তো ভাগ হয় না, মানে যারা এস্টাবলিশ, তারা কিন্তু দেখেন বসে। এবং এবছর আমি জানি না, আমরা প্রচন্ড ভাবে ক্যাম্পেনিং মতন বলেছিলাম যে সিনেমাগুলো দেখুন আপনারা। এবছর হল ভর্তি ছিল মোটামুটি, এটা একটা খুব ভালো লেগেছিল আমাদের, মানে যেটাই যেন হয় ভবিষ্যতে। কারণ এইটা যদি চলতে থাকে যে নিজেরটুকু দেখবো, তাহলে দুদিক দিয়েই ক্ষতিগ্রস্ত। সেও দুঃখ পাচ্ছে, আমারটা কেউ দেখলো না, পরের জন্য দুঃখ পাচ্ছে, সবাই দুঃখই পাচ্ছে আলটিমেটলি। আর সবাই মিলে দেখার মজাটা হারিয়ে যাচ্ছে। তো অন্তত নিজের স্লটটুকু দেখুন, পুরোটা দেখতে সম্ভব নয় কারোর পক্ষে। নিজের স্লটটুকু, একটা স্লট আপনি 2 ঘন্টা, বড় জোর 3 ঘন্টার স্লট থাকে, তো সেই স্লটটুকু যদি আনা এসে কেউ বসে দেখে, তা আমার তো মনে হয় একটা কনসেপ্টেরও আদান প্রদান হয়, একটা মানে কি বলবো, সবকিছুরই একটা আদান প্রদান হয়। যে অভিনেতা সে অন্য একজন ডিরেক্টরের সাথে কথা বলে, আমরা তো সেই স্পেসটা দিতে চাই, যে একটা স্পেস, যেখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, একটা স্পেস, সেখানে আপনারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করুন। তবেই তো একজন পরিচালক, আমরা সিনে ব্রিজ বলেও একটা প্রোগ্রাম লঞ্চ করেছি আগের বছর থেকে, যেখানে পরিচালকরা প্রডিউসারদের সাথে ইন্টারাক্ট করতে পারবেন ডাইরেক্টলি। সেটা তো আমরা প্রোভাইড করে দিচ্ছি, একদম প্রোভাইড করে দিচ্ছি। সিনে ব্রিজ, যেখানে তারা ইন্টারাক্ট করতে পারবেন বিভিন্ন প্রযোজকদের সাথে, ফর শর্ট ফিল্মস অনলি, আমাদের যেহেতু শর্ট ফিল্মস এর ফেস্টিভ্যাল। কিন্তু এছাড়াও অ্যাক্ট্রেসরা তো পরিচালকের সাথে ইন্টারাক্ট করতে পারে। এই যে ইন্টারাকশন জোনটা দিচ্ছি, এটাতে যদি কেউ শুধু নিজেরটুকু দেখে বেরিয়ে যাওয়া হবে, তাহলে তো সেটা সে মিস করবে। জানি না এই কারণেই কিনা এবছর কিন্তু আমরা ভালো সাড়া পেয়েছিলাম। মানে 3 দিনের মধ্যে 3 দিনই, ইভেন প্রথম দিন আমরা একটা টেনশনে ছিলাম, সরস্বতী পুজো ছিল, যে কেউ আসবে কিনা, কিন্তু খুব অবাক হয়েছি, সত্যি সবাই মিলে এসছেন এবং দেখেছেন। এইটাই আমরা চাই, যে সবাই সবার সাথে ইন্টারাক্ট করুন, তবেই গিয়ে এটা কনস্ট্রাকটিভ কিছু হতে পারে। আদারওয়াইজ আমরা না ভীষণ বিচ্ছিন্ন হয়ে থেকে যাবো। মানে আমাদের তো এত ছোট্ট ইন্ডাস্ট্রি, ইন্টারাকশন জোনটা যদি খুব স্ট্রং হয়, খুব ভালো কিছু তৈরি হতে পারে, তাই না? আচ্ছা, তো ইয়াং জেনারেশন কি আমরা সাথে পাচ্ছি না? একদম পাচ্ছি, হ্যাঁ আমরা পাচ্ছি। আমরা যেহেতু অ্যাডামাস ইউনিভার্সিটির সাথে টাই আপ করি, ফর ওখানে গিয়ে আমরা বেশ কিছু স্ক্রিনিং করি, ওখানে বেশি কিছু স্ক্রিনিং হয়, ওদের ছেলেমেয়েরা কিন্তু ভীষণ ইন্টারেস্টেড, দেখে বসে, যেটা খুব ভালো লাগে। তারপরে আমরা টেকনো ইন্ডিয়ার সাথে করেছি এবছরে, আরো কিছু করার চেষ্টা করছি। তো টেকনো ইন্ডিয়ার ওই ইয়েতে নিউ টাউনের যেখানে ফিল্ম স্টাডিজ পড়ানো হয়, ওখানে, হ্যাঁ ওখানে করেছি। তো যাই হোক, এই যে নতুন ছেলেমেয়েরা আসছে, আরো কিছু অন্যান্য ছেলেমেয়েরাও, সৌরভেরই খানিকটা পরিচিতি সোর্সও থাকে, প্রচুর ইয়াং জেনারেশন এবার এসছে, তাদের সাথে ইন্টারাকশন হয় রেগুলার, এখনো ইন্টারাকশন হয়, তারাও ছোট ছোট সিনেমা বানাচ্ছে। তো আমরা উৎসাহ দিই করার জন্য। এটা তো সম্ভব নয় যে স্বপ্ন, আমাদের একটা প্রবলেম থাকে, মানে সবারই একটা জেনারেল প্রবলেম, আমাদেরও যেটা প্রবলেম সেটা হলো ইকোনমিক একটা ক্রাঞ্চ থাকে সবসময় না আমাদের পক্ষে। আমরাও ফেস্টিভ্যালটা করি, প্রচন্ড অনেক রকম অসুবিধাকে নিয়ে মাথায় রেখে করতে হয়, অনেক রকম প্রবলেম থাকে, সেগুলো এখন ডিসকাস করছি না। কিন্তু ঠিক সেরকম নয় যে নতুন যে ফিল্ম মেকাররা আসে, যারা বলছেন অল্প বেশি, তাদেরও তো থাকে এগুলো, সেখানেও একটা প্রবলেম হয়। তো সে তার মধ্যে থেকে তারা করার চেষ্টা করছে, সেখানে হতে পারে টেকনিক্যালি অত সুন্দর হচ্ছে না, যেটা আমরা বারে বারে বলি, কনসেপ্টের উপর জোর দিতে, কনসেপ্টটা স্ট্রং হওয়া খুব দরকার। তাহলেই ভবিষ্যতে ওই সিনেমাটাই যখন টেকনিক্যালি আরো ভালো হয়ে যাবে, তখন আরো সুন্দর হয়ে যাবে। কিন্তু কনসেপ্টের মাথা থেকে আসা খুব দরকার। কথাটা কাটলাম, এটা কিন্তু আমরা মানতে বাধ্য যে আজকে আমরা ফিল্ম নিয়ে অনেক কিছু জানছি, এন্ড আমরাও ফিল্ম দেখি ম্যাম, মানে আপনাদের দেখাটা হচ্ছে অন্যরকম, আমাদের দেখাটা অন্যরকম। তো এটা কি কোথাও মনে হচ্ছে যে আমাদের মোবাইল, এবার মোবাইল বলতে আমাদের ওদিকে দর্শকদের একটা কথা বলে দিই, যে আমাদের যে আড্ডাঘর যেটা হচ্ছে আমাদের এসআর প্রোডাকশন থেকে,
এটাও কিন্তু আমাদের মোবাইলে দেখানো যাবে, এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে তো আছেই, এবং সোশ্যাল মিডিয়া আমরা মোবাইল ইউজ করি, তা বলে এটা মোবাইলে কেউ খারাপ ভাবে নেবেন না, যেহেতু এটা আড্ডা দিচ্ছি আমরা। তো আমাদের কোথাও কি মনে হচ্ছে যে আমাদের এই যে শর্ট ফিল্মের ব্যাপারটা, বা আমরা যে ফিচার ফিল্ম গুলো আমরা করি, যদিও আপনি শর্ট ফিল্মের ওপরে বেশি করছেন, এর জন্য কিছুটা হলো মোবাইল দায়ী? মানে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমাদের এতটা অ্যাক্টিভিটি হয়ে গেছে, রিলস থেকে শুরু করে আমাদের মানে কিসের জন্য দায়ী বলছেন, যে এই যে বড় সিনেমা না দেখে শর্ট ফিল্মের হ্যাঁ, দিকে চলে আসছে তার হ্যাঁ, জন্য হ্যাঁ, বলছেন? এই জিনিসটা। না, পুরোপুরি দায়ী বলা যায় না, আমার মনে হয় না। কারণ দেখুন, সময় তো এগোচ্ছে, তার সাথে তো আমাকে এগোতেই হবে। ওটাকে তো ছেড়ে, মোবাইলকে ছেড়ে তো চলতেই পারবো না। একটা বাচ্চার হাতেও এখন মোবাইল দিতে হচ্ছে, বাচ্চার কারিকুলাম তো আসছে মোবাইল, কি করবো আমি? কিন্তু সেটাকে যদি পজিটিভ দিকে ঘুরিয়ে দেওয়া যায়, যে পজিটিভ দিকে ঘুরিয়ে দিলাম, যে অ্যাজ এ মাদার আমি বলতে পারি, আমার যেহেতু দুটো মেয়ে আছে, তো আমি বলতে পারি যদি আমি এরকম চেষ্টা করতে পারি, সবসময় আমি করতে পারবো কন্ট্রোল তা না, যে আমি ঠিক করে দিলাম যে এরকম ধরনের কন্টেন্টটা তুমি দেখো, একটু সাজেশন দিলাম, নেবে নেবে না তার ব্যাপার। এবার আপনি বলছেন যে বড় সিনেমার ক্ষেত্রে না, আমার মনে হয় বড় সিনেমাটা হলে গিয়ে দেখলে যতটা সুন্দর লাগে, পার্সোনালি কি লাগে একটা মোবাইলে দেখে সেই আনন্দটা লাগে না মনে হয়। তাও টিভি অব্দি ঠিক আছে, মোবাইলে দেখে ওটা আনন্দটা সেইভাবে পাওয়া যায় না। মানে একটা অত বড় সিনেমা আমি কেটে দিচ্ছি, তো কারণ মোবাইলে আমি তো টানা দেখছি না। আচ্ছা, এটা কিন্তু আরেকটা জিনিস, আমাদের কলকাতাতে খুব তাড়াতাড়ি ফিল্ম ফেস্টিভ্যালও আসছে, এটা আমি একটা খবর পেয়েছি, অ্যান্ড খুব সাড়াও পাচ্ছি এটা আমরা। তো প্রত্যেককে এটার জন্য অনুরোধ করবো ফিল্ম ফেস্টিভ্যালে করার জন্য, যোগদান করার জন্য এবং সহযোগিতা করার জন্য। আচ্ছা ম্যাম, আপনাকে একটা কথা বলুন, যে এই যে শর্ট ফিল্মের ব্যাপারটা, ঠিক আছে, আমরা কিন্তু শর্ট ফিল্ম এখনো দেখছি, আগেও দেখে এসেছি শর্ট ফিল্ম। আগের যে শর্ট ফিল্ম গুলো ছিল, আর এখন যে শর্ট ফিল্মের মধ্যে কিছু ডিফারেন্স কি দেখতে পাওয়া যায়? ডিফারেন্স বলতে দেখুন, না সেইভাবে না, তখনও কিন্তু বেশ সুন্দর মেসেজ থাকতো শর্ট ফিল্ম গুলোতে। এখনো কি সেই এখনো মেসেজটা পাই? মেসেজ কিন্তু খুব স্ট্রং মেসেজ আছে, এবং সেই মেসেজগুলো আমি তো বলছি নাড়া দেয় মানুষকে। আমি আমি এনভায়রনমেন্টাল স্টুডেন্ট, এবং আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজও করি। এনভায়রনমেন্টাল শর্ট ফিল্ম গুলোর আলাদা একটা গুরুত্ব আছে, বিশেষ করে এই যে আপনি প্রথমে শুরু করলেন যে প্রচন্ড গরম, কেন এত গরম বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং। তো এই যে এই টার্মিনোলজি গুলো অনেক আমরা জানি কেন হচ্ছে, কি করতে পারি আমরা, এগুলো তো জানি না, বা ভবিষ্যতে কোন জায়গায় পৌঁছাতে চলেছি আমরা জানি না। বেশ কিছু শর্ট ফিল্ম আমাদের কাছে কিন্তু আছে, আমরা দেখিয়েছি এর আগে। 4th জুন আমরা করেছিলাম প্রোগ্রামটা, মানে স্ক্রিনিং করেছিলাম, 2026-এ? এই করেছিলাম। ওকে। যেখানে কিছু সিনেমা আমরা স্ক্রিন করেছিলাম সেমিনারের সাথে সাথে, যে যে সিনেমাগুলো বলছে কি হতে চলেছে। একটা ছোট্ট প্রায় 1.5 মিনিটের শর্ট ফিল্মস, মানে অ্যানিমেশন শর্ট ফিল্মস ছিল, আচ্ছা। যেটাতে দেখাচ্ছে একটি বাচ্চা, সে শুধুমাত্র কারখানা, নোংরা, আবর্জনা, নর্দমার জল এটাই দেখেছে, এটাই ওর কাছে পৃথিবী। ও একদিন ভুল করে রাস্তা হারিয়ে ও একটা জঙ্গলে চলে গেছে, তো ভয় পাচ্ছে, যেগুলো কি সবুজ সবুজ, কি এগুলো, এটা কি নীল নীল বয়ে যাচ্ছে, এটা কি এত আলো কেন, মানে সূর্যের আলো, সবুজ পৃথিবী, এগুলো যেন নেক্সট জেনারেশনের কাছে স্বপ্ন হয়ে গেছে, মানে এগুলো ওরা জানে না। আবার যখন ও কোনো মতে ফিরে আসছে ওই ওই আবর্জনার দুনিয়ায়, তখন ও রিয়েলাইজ করছে হ্যাঁ এবার আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি। তো কত বড় একটা মানে হান্টিং করলো, যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই জায়গায় ঠেলে দিচ্ছি, যে ওরা কিচ্ছু পাবে না, শুধু আমাদের ফেলে যাওয়া ওয়েস্ট ছাড়া ওরা আর কিছু পাবে না। এবং ওদের কাছে আমরা বলে দিচ্ছি এইটাই পৃথিবী, ওরা জানবেই না পৃথিবী কিরকম। শুধু 1.5 মিনিটের একটা শর্ট আমরা দেখিয়েছিলাম সেদিনকে। তো এইরকম, শুধু আমি একটা কথা বলে নেবো, অনেক শর্ট ফিল্মস আছে যেগুলো এরকম স্ট্রংলি বলছে। তো এই ধরনের স্ট্রংলি কোনো কিছু অডিও ভিজুয়াল মাধ্যমে যদি যায়, তো আমার তো মনে হয় যে কোনো একটা সেমিনার রুমের মধ্যে আলোচনা হচ্ছে, বা যে কোনো ক্লাস, তার থেকে অনেক বেশি এফেক্টিভ এগুলো। আর এর একটা বাচ্চাও বুঝতে পারবে, তার মনেও কোশ্চেন জাগবে, আরে তাই তো, এটা কি হচ্ছে। সে মাকে দুটো কথা জিজ্ঞেস করবে, মা জানলে বলবেন, না জানলে তিনি পড়ে এনে বলবেন, কারণ এখনকার বাচ্চাদের কিন্তু উত্তর দিতে হয়, ওই এ বলেছে ও বলেছে বলে দিলে হয় না, স্ট্রংলি সে জিজ্ঞেস করে এবং উত্তর দিতে হয়। এটা ওদের পজিটিভ দিক, জেনজিদেরও পজিটিভ দিক, যা পাচ্ছে পটি পড়িয়ে দেওয়া যায় না। এখন জেনজি থেকে তো আবার আলফা হয়ে গেছে। হ্যাঁ, তো এদের এইগুলো পজিটিভ দিক, এদের কিন্তু প্রশ্নের উত্তর আপনাকে ঠিকঠাক দিতে হবে। তো মা যদি জানেন দেবেন, না জানলে তাকেও জানতে হবে, তো একটু জানার জায়গা হয়তো খুলে যাবে। তো এই জন্য আমার মনে হয় শর্ট ফিল্ম যে কোনো জায়গা থেকেই প্রচন্ড এফেক্টিভ একটা অডিও ভিজুয়াল মাধ্যম, যেটাকে কাজে লাগানো উচিত আমাদের। একদম। আচ্ছা, মোটামুটি অনেক শর্ট ফিল্ম আপনি দেখেছেন, হুম। অনেক ছবি দেখেছেন আপনি।
আমরা হয়তো দেখেছি, আমরা আমরা তো এন্টারটেনমেন্ট হিসাবে দেখি। হুম, আপনি যেটা দেখেন সেটা তো মানে পুরো গভীর ভাবে যে জিনিসটা কোথায় কি ভালো হচ্ছে, কি মেসেজ আমরা পাচ্ছি। হুম। এমন কোনো বড় ফিল্ম বা শর্ট ফিল্ম হয়েছে যেটা আপনার সত্যি এখনো পর্যন্ত মনের মধ্যে আছে যে হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে এবং এর থেকে যে মেসেজটা পেয়েছি সেটা খুব সুন্দর, বা এটা এমন অনেক আছে, আমি কি বলবো কোনটা দু ছেড়ে চারটে কোনটা। যদি শেয়ার করেন খুব ভালো হয়। লাস্ট বারে এনভায়রনমেন্ট নিয়ে একটা ছিল যে মানে আমরা যেটা কি জানি যে ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য কি করি, গাছটাকে পুজো করি। হুম হুম হুম। গাছকে পুজো করি কেন করি আসলে আমরা সেটা জানি, মানে সবাই ভাবে পুজো ঠাকুর, অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল, এটা ইন্টেনশনালি করানো হয়েছিল যাতে গাছগুলোকে কাটা না হয়। ওকে। তো ওই সিনেমাটাতে দেখানো হয়েছে যে এরকম পুজো করেছে বট গাছটাকে, সবই করা হয়েছে, কিন্তু যখন কাটার সময় এসছে তখন ওটাকেও কেটে ওর পাশে মন্দির করে দেওয়া হয়েছে। লাস্ট সিন এটা, বাহ। লাস্ট সিনটা বললাম। কিন্তু সিনেমাটা না দেখতে 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 লাস্ট সিনটা এসে কোথায় একটা বড় ধাক্কা খাবেন, মানে মনে হবে যে সব গাছ কেটে দিয়েছে কেটে দিয়েছে, মনের মধ্যে হবে না, মানে এরকম করে মনে হবে না ওই গাছটা তো কাটেনি, কারণ ওটা তো ঠাকুরের গাছ। আমরা তো ছোটবেলা থেকে জানি ঠাকুরের গাছ কাটা হয় না। আচ্ছা। যখন গিয়ে দেখা গেল, রিভিল হলো যে ওই গাছটাকেও কেটে ফেলে ওখানে মন্দির হয়, মন্দিরের গায়ে কিন্তু লেখা আছে গাছ কাটা অপরাধ, গাছের তলায় প্রাণী থাকে, সেগুলো আবার মন্দিরের গায়ে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, কিন্তু গাছটা কেটে দেওয়া হয়েছে। বাহ। ভীষণ হার্ট করেছিলাম পার্সোনালি, ওই ভদ্রলোকের সাথে আমি কথা বলেছিলাম এবং ওই ভদ্রলোকের নিজের জীবনের কাহিনী ওটা। উনি কোনো অ্যাক্ট্রেস নন, অ্যাক্টর নন, কোনো আলাদা করে কোনো সিনেমা পরিচালনা করেন না, ওনার জীবনের জিনিসগুলো উনি করেন। তো বাহ। এটা এটা আমরা আমার ইউনিভার্সিটির যিনি এইচওডি ইয়েতে সায়েন্স কলেজের, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে, আগের বছরের আমরা এনভায়রনমেন্ট ডে তে এটা দেখিয়েছিলাম ওখানে নিয়ে গিয়ে, ওই ডে সেলিব্রেশনে ওখানে ওটা দেখানো হয়েছিল। তো এটা একটা লাইমস্টোন। আরো কতগুলো সিনেমা থাকে না যেগুলো হয়তো মানে কিছু কিছু খুব ছোট ছোট। এবারে একটা পেলাম অদ্ভুত অদ্ভুত টপিক নিয়ে, একটা বাচ্চা কন্টিনিউস জিজ্ঞেস করছে পৈতেটার মানে কি, পৈতেটা কেন দিলে, মানে সেভাবে দেখতে গেলে হয়তো এই এই কিছু সিনেমা থাকে না যে সিনেমা এত কোয়েশ্চেন করে, এত স্ট্রং কোয়েশ্চেন করে যার উত্তর নেই বলে সেই সিনেমাগুলো সোশ্যাল মাধ্যমে আসাও প্রবলেম, মানে আসারও অনেক ব্যারিয়ার তৈরি হয়ে যায়। একদম। যে সত্যি তো বাচ্চাদের কাছে তো উত্তর নেই, কেন এই দড়িটা, আমার তো সব অসুবিধা হচ্ছে, সব দিক দিয়ে আমার প্রবলেম হচ্ছে, ন্যাড়া করে দিই, মাথায় একটা চুল লাগিয়ে দিই, মানে একটুখানি চুল রেখে কেটে দিয়েছে, ওটাতে বন্ধুরা খেপাচ্ছে, সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে, কেন, ওয়াই দিস। তো সবাই বোঝাচ্ছে, বাবা বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে, তো ও ভীষণ ইরিটেটেড। লাস্টে একটা ওদের বাচ্চা একদম, তো একটি বন্ধুর প্যান্টের বোতাম ছিঁড়ে যাবে, কিছুতেই কিছু করতে পারছে না, ওর তখন খুব আনন্দ হবে যে এইটাই সাফল্য, দড়িটা খুলে বেঁধে দেবে, প্যান্টটা বেঁধে দেবে। হ্যাঁ সত্যি, কিন্তু এটা যে এইটা দেখা গেল এইখানেই ওই দড়িটার সফলতা, যে একটা কাজ করতে পেরেছি আমি, আদারওয়াইজ ওটা কোনো কাজের না। বাহ। কিন্তু এটা মানে খুব হাসির মতন মজা করে বলা আছে, দ্যাট ইজ ট্রু, যে বাচ্চাটার কাছে তো উত্তর দিতে পারছি না আমরা। হ্যাঁ, দারুণ একটা মেসেজ পেলাম তো আমরা। এরকম অনেক সিনেমা আছে, মানে বলতে শুরু করলে রাত ভোর হয়ে যাবে। হুম। না মানে আমরাও নর্মালি শর্ট ফিল্ম এতটা দেখা হয় না, কিন্তু আমরাও ব্যস্ততার মধ্যে থাকি, ওই যে পেশেন্স জিনিসটাই তো মানুষের মধ্যে নেই। কিন্তু আমি বলবো শর্ট ফিল্মটা তাও দেখা যায়, মানে যেহেতু হাফ অ্যান আওয়ারের না, হ্যাঁ। আর এগুলো আরো ছোট ছোট থাকে। আচ্ছা, মানে তো এগুলো মোটামুটি কিরকম টাইমের হয়? 12 মিনিট 15 মিনিট এরকম আচ্ছা, মানে থাকে। 10 to 15 হ্যাঁ মিনিটের মধ্যে এরকমও average থাকে, থাকে তো। হাফ অ্যান আওয়ারও থাকে। যে আগের যেটা বললাম সেটা লং শর্ট ফিল্মে ছিল, 45 মিনিটস ছিল, কিন্তু একটা জার্নি, আমি যাচ্ছি কোথাও, আমি তো দেখতেই পারি, অসুবিধা নেই। সেইখানেই তো আমি বলছি যে কেন আমরা মনে করি যে এরপরে শর্ট ফিল্মটাই আসবে, সময়টা কম তো। তো এই সিনেমাগুলো দেখা যায়, একটা সিনেমাকে আমি ব্রেক করে দেখে তো মজা পাবো না, যদিও আমি ব্রেক করেই দেখি, কিছু করার নেই, আমাকেও সিনেমা দেখতে গেলে ব্রেক করে করেই দেখতে হয়। আচ্ছা, একটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন করছি, ঠিক আছে? একদম আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, যেটা আশা করি প্রত্যেকেরই জানা দরকার। আমরা এতগুলো শর্ট ফিল্ম নিয়ে আপনার কাছ থেকে শুনলাম, এবং সত্যি কথা বলতে এখন যেন মনে হচ্ছে আমি 2-3টে শর্ট ফিল্ম দেখবো, সত্যি এত একদম ভালো ভালো story র জন্য। একদম। না দেখবো আমি আমি definitely। সবাইকে বলছি আপনারা আসুন সিনেমা দেখতে, যখন আমাদের ফেস্টিভ্যাল জানুয়ারি মাসে আবার হবে 2027-এর 18 থেকে 24 জানুয়ারিতে হবে, 18 থেকে আচ্ছা। 24 জানুয়ারি। তো মানে বিভিন্ন ভেন্যুতে হবে, 2027-এ? বিভিন্ন ভেন্যুতে হবে, তখন রিলিজ হবে, কখন কি হবে না হবে। তো সবাই আসুন, সবাই দেখুন। মোটামুটি কতগুলো শর্ট ফিল্ম আছে ওখানে? এটা তো এখন চলছে, আচ্ছা কতগুলো এবার দেখাতে হবে আমি জানি আচ্ছা, না, যতগুলো কারণ আমাদের এখনো পর্যন্ত আমাদের যেটা স্ট্যান্ড পয়েন্ট রেখেছি, যে যতগুলো সিনেমা আমাদের সিলেক্টেড হয় সব আমরা স্ক্রিনিং করি, কিন্তু আমাদের ডেফিনেটলি আমাদের মাধ্যমটা কিন্তু হাইব্রিড, ফেস্টিভ্যালটা হাইব্রিড, বাহ। মানে কিছু অনলাইনে দেখানো হয়, কিছু অফলাইনে, সেটা আমরা
এখন কিছু বলতে পারি না, সেটা তখন ডিসাইডেড হয় কোনটা অফলাইন কোনটা অনলাইনে হবে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল। বাইরের কিছু অনেক বাইরের সিনেমা থাকে, মানে প্রচুর, প্রায় এখনই প্রায় 20টার বেশি কান্ট্রি থেকে চলে এসছে। বাহ। তো এবার এখানে লোকেরা তো খানিকটা প্রেফার করে অনলাইন হলে, কারণ এনারা তো এসে এখানে দেখবেন না, কিন্তু আমরা খানিকটা প্রেফার করি এখানে দেখানোর, কারণ ওই সিনেমাগুলো ওই কাজগুলো দেখা উচিত মানুষের। যে ওনারা কিন্তু শর্ট ফিল্মকে শর্ট ফিল্ম হিসেবে নেন না। মানে এখনো জেনারেল একটা প্রবলেম যে শর্ট ফিল্ম মেকিং করতে গেলে প্রডিউসার পাওয়া যায় না, আরে ওই ছোট সিনেমা। আমাদেরও প্রবলেম, আমাদেরকে অনেকেই বলেছে আপনারা শর্ট ফিল্মের ফেস্টিভ্যাল না হয় নর্মাল ফিল্ম ফেস্টিভ্যাল হলে দেখতেন স্পন্সর পেয়ে যেতেন খুব সহজে, কিন্তু আমরা ওই জায়গাটাতে স্ট্রিক্ট থেকেছি যে না, আমরা শর্ট ফিল্মের পাশেই থাকবো। কারণ এখনো পর্যন্ত শুধুমাত্র শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এত লং লং এখনো অব্দি হয় না, অন্তত ওয়েস্ট বেঙ্গলে তো হয় বলে আমি জানি না। তো এই যে এই পাশে থাকার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তার কারণ কিন্তু এইটা, কারণ এই যে স্ট্রং মেসেজ দেওয়াটা তাহলে বন্ধ হয়ে যাবে, কারণ শর্ট ফিল্মের পাশে থাকার লোক খুব কম, আর প্রডিউসার পাওয়া কম, প্রবলেম কোথায় রিলিজ করবে প্রবলেম, যার জন্য আমরা শর্ট ফ্লিক্স এন্টারটেনমেন্ট বলে একটা আলাদা কোম্পানি খুলে শর্ট ফ্লিক্স এর একটা ইউটিউব চ্যানেল করেছি, সেখান থেকে সিনেমা রিলিজ করাচ্ছি শর্ট ফিল্ম গুলোকে। আপনারা চাইলে ওখানে ডাইরেক্ট অনলাইনেও দেখতে পারেন। প্লাস শর্ট ফ্লিক্স এর আমরা স্ক্রিন অ্যান্ড স্পিক বলে একটা এডিশন 1 করেছিলাম, ভবিষ্যতে ইচ্ছা আছে 2, 3 যদি পারি করতে। সেখানে সেখানে কোনো কম্পিটিশন নয়, সেখানে যারা দেবেন তাদের একত্রিত হবে, কারণ শর্ট ফিল্ম তো বড় সিনেমায় দেখা যায় না, ওই ফেস্টিভ্যাল গুলোতেই হয়। যারা ফেস্টিভ্যালে সিলেক্টেড হলো না বা ফেস্টিভ্যালে দিতে পারলো না, সবাই তো দিতে পারে না, তো তারাও তো চাইতে পারে দেখানোর জন্য। তো আমরা একটা সিনেমাকে দেখানোর তো একটা হিউজ কস্টিং, তো আমরা পারি করতে যেটা, সেটা হলো আমরা সবাইকে একত্রিত করে গ্রুপ অফ ফিল্মস একসাথে দেখানো, তাহলে আমি দেখাতে পারবো। আমার তো কস্টিংটাও ভাবতে হবে, তো সেটা আমরা একটা করেছি, ওটা সাকসেসফুলি করতে পেরেছি। তাতে আমরা সিনেমাটাও স্ক্রিন করি, আর পিআর মাধ্যমে রাখতে চেষ্টা করি, যাতে সিনেমাটা সম্বন্ধে সবাই জানতে পারে, অন্তত দেখতে পারে। মানে পরিচালকের সফলতা অন্তত এখন অব্দি শর্ট ফিল্মের ক্ষেত্রে সিনেমাটা দেখানোটাই বড় কথা, বাণিজ্যিক তো তারা পরে ভাববে অনেক। বিক্রি করা বা যে এখন অবশ্য কিছু কিছু ওটিটিও এগিয়ে আসছে, কিন্তু তারা আবার না মানে খুব হাই কোয়ালিটির সিনেমা চায়। ওটিটি যেগুলো আছে, আমি তো অনেক ওটিটিতেই দেখেছি, কিন্তু তাদের কাস্টিং কি কাজল, নাসিরুদ্দিন শাহ, এইসব কাস্টিং এর শর্ট ফিল্মস, তো সেখানে পৌঁছানো তো খুব মুশকিল। হ্যাঁ, তো কিন্তু তাছাড়াও তো এমনি সাধারণ আর্টিস্টরা তো অসাধারণ অভিনয় করে শর্ট ফিল্ম গুলো হচ্ছে। এই যে এতটা লং জার্নি, এইটুকু তো আমি শিওর হলাম যে জার্নিটা ইজি নয়। তবে একটা জিনিস আমি এর থেকে শিখলাম, মানে যেমন আমরা শর্ট ফিল্ম থেকেও শিখেছি অনেক কিছু, যে মেসেজ গুলো এত ভালো পাওয়া যায়, আর ডেফিনেটলি এবার থেকে আমি শর্ট ফিল্ম দেখবো। কিন্তু একটা মেসেজ আমি আপনার থেকে পেলাম লাইফ জার্নি থেকে, সেটা হচ্ছে পেশেন্স। প্রচুর পেশেন্স দেখলাম, যে কোনো মানুষ যদি কাজ করে বা নিজের লাইফটাকে মানে স্টাবলিশ করতে চাই, তাহলে আমরা সবসময় ভাবি না যে আমরা একটা প্রফেশন নিয়ে থাকবো, যদি না হয় তা ওর মধ্যেই থাকবো, হয়তো আমি ডান্স শিখছি, আমি পারছি না, বাট আমি ডান্সটাই করতে হবে না। এই যে স্টেম গুলো চেঞ্জ করেছেন, এর মানে কতটা পেশেন্স আপনার মধ্যে, যে আপনি এইভাবে করতে 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 আজকে এডুকেশন, সেখান থেকে ডান্স, সেখান থেকে টিচার, তারপর আবার ফিল্ম। আচ্ছা, আমরা যে এত শর্ট ফিল্ম নিয়ে কথা বললাম, অ্যান্ড এত ফিচার ফিল্ম নিয়েও আমরা কিছু কিছু কথা বললাম, আর এত ফিল্ম যে আপনি দেখেছেন, কোথাও কি মনে হচ্ছে যে এই সুযোগটা বা এই অভিনয়ের জায়গাটা বা এই ক্যারেক্টারটা যদি আমাকে দেওয়া হতো, তাহলে আমি আরো ভালো করতাম, বা এই জায়গাটা মনে হচ্ছে আমি যদি পেতাম, তাহলে আমি নিজেকে হয়তো ওই জায়গায় দেখতে পেতাম, এমনি কিছু? না, সেরকম মনে হয়নি, তার কারণ আমি তো অভিনয় সে অর্থে করিনি। হ্যাঁ, আমি ডান্স করতাম, অনেকদিন করেছি, তো সেইভাবে মনে হয়নি, কিন্তু কোনো জায়গায় যদি কখনো চান্স পাই তাহলে চেষ্টা করে দেখতে পারবো হয়তো, মানে কিন্তু ইচ্ছা আছে পার্টিকুলারলি, হ্যাঁ ইচ্ছা একটা সুপ্ত আছে, কিন্তু সেভাবে কোনো জায়গায় চান্স পাইনি। যদি কখনো চান্স পাই তখন দেখা যাবে। বাহ, তাহলে জার্নিটা আমি আরেকটা কথা আমি হট করে জানতে পারলাম, এই যে বললেন বলে আমি জানতে পারলাম যে ডান্সও একসময় শিখেছেন। হ্যাঁ, শিখেছি, ছোটবেলায় শিখেছি এবং করতাম অনেকদিন মানে অব্দি, এখন আর হয় না। অ্যাজ এ টিচার আপনাকে দেখছি, অ্যাজ আ ডান্সার আমি দেখছি। ডান্সার ছিলাম না, মনের খুশিতে নাচতাম, নাচ হ্যাঁ, শিখেছিলাম। মানে ডান্সের একটা আইডিয়া আছে, হ্যাঁ, আপনি শর্ট ফিল্ম নিয়ে থাকছেন বা ফিল্মের উপরে ইয়ে করছেন, যে কোন ফিল্মটা কি, এর থেকে কি আমরা পজিটিভ ভাইবস পাচ্ছি, নেগেটিভ, এই জার্নিটা কিভাবে এলো? মানে ডান্স থেকে হঠাৎ ফিল্ম থেকে এবার আমরা হয়তো অ্যাজ এ টিচারও দেখছি, ডান্স থেকে না, আমার জার্নিটা ভীষণ এলোপাথারি। মানে ছোটবেলা থেকে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ছিলাম, যার জন্য পড়াশোনাতে কোনো জায়গায় কোথাও বেগ পেতে হয়নি, খুব স্মুথলি আমার পড়াশোনা হয়েছে, একদম
MSc অব্দি পড়াশোনা হয়েছে। তারপরে মুশকিল হয়ে গেছিল, আমি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়েছিলাম, তারপরে সেই মুহূর্তে এনভায়রনমেন্ট নিয়ে সেভাবে জব অ্যাজ সাচ পাচ্ছিলাম না, তো আমি এমফিলও করি যাদবপুর থেকে। তারপরে আমি পিএইচডি শুরু করেছিলাম। তো শুরু করার পরে আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করলাম যে এই সাবজেক্টটা নিয়ে কলেজে সেভাবে আসছে না। তো একটা পিএইচডি করবার, আর তখন আমি বিয়েও করেছি এবং আমি ডিসাইডেড যে বাইরে যাবো না। এবার বাইরে যদি না যেতে চাই আমি, তো আফটার পিএইচডি এখানে জব পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ কলেজে সেভাবে কলেজ সার্ভিস কমিশনে সেভাবে আসছিল না সাবজেক্টটা, মানে আসেইনি এখনো অব্দিও, একবারের জন্যই হয়েছিল, তারপর আর কলেজ সার্ভিস কমিশনে হয়নি। তখন এই ধারণাটা ছিল না, প্রাইভেট কলেজের ব্যাপারটা মাথায় আসেনি তখন। তো কি করব বুঝতে পারছি না, ফেলোশিপ নিয়েও খুব প্রবলেম হচ্ছে, 2 বছর কাজ করেছি অলরেডি পিএইচডি, তারপরে ফেলোশিপ নিয়ে প্রবলেম হচ্ছে। অ্যাট দ্যাট টাইম আমি কনসিভও করি, তো তখন কি করে, আর আমার কাজটা পুরো অর্গানিক সলভেন্টের দিকে চলে যাচ্ছিল যেটা হার্মফুল। তো আমি তখন কুইট করি, আমি পিএইচডিটা এখন করব না। তো কিন্তু কিছু একটা করতে হয়, বসে থাকতে পারবো না। তো আমার হাজবেন্ড সৌরভই বলে যে তুমি একটা কাজ করো না, বসে তো থাকতে পারবে না, তুমি একটা এমবিএ করে ফেলো। তো তখন সিকিম মণিপাল থেকে এমবিএ করানো হতো, যেটা ডিস্টেন্স বলা হতো না, শনি রবিবার ফুল প্লেজের ক্লাস হতো, হয়ে ওটা এটা বন্ধ হয়ে গেছে, এখন এমবিএ হতো। তো আমি তখন ওই এমবিএটা করি। আচ্ছা, এমবিএ করার পরে একদম অন্য জিনিস, এমবিএ করলাম হিউম্যান রিসোর্সের উপর স্পেশালাইজেশন করে। তারপরে আস্তে আস্তে আমি কর্পোরেটে চাকরি করতে শুরু করি আমার বড় মেয়ে হয়ে যাওয়ার পরে। কর্পোরেটে প্রায় আমি 5-7 বছর জব করেছি, একদম কর্পোরেটে হিউম্যান রিসোর্সের কাজ করেছি। তারপরে তার আগে কিন্তু আমি ওই পিএইচডি সব কাজ করতে করতে গেস্ট হিসেবে পড়াতাম, বিভিন্ন কয়েকটা জায়গায় পড়াতাম, পার্ট টাইম এসব পড়াতাম, পড়াতে পড়াতে যখন জবে ঢুকে যাই ফুল টাইম, ওটা ছেড়ে দিই ওগুলো। তারপরে কিন্তু সিনেমার প্রতি ভালোবাসাটা আমাদের সবসময় ছিল, মানে আমাদের আমি আর সৌরভ প্রচুর জায়গায় তখন টাকা পয়সাও কম, স্টুডেন্ট লাইফ, নন্দনেই ম্যাক্সিমাম সিনেমা দেখতে যেতাম, মেল মাল্টিপ্লেক্স হয়ওনি, নন্দন আর জয়া সিনেমা। নন্দন তখন আমাদের সেই সময় মনে হয় আমারও জন্ম হ্যাঁ। হয়নি, মানে নন্দন হচ্ছে আমাদের কাছে তখনকার দিনে একদম আইনক্স মাল্টিপ্লেক্স। আর ওইখানেই যেতাম, আর ওখানে তো টিকিটের ভাড়াটা এটা কম থাকে। আর জয়া সিনেমাতেও যেতাম, যেহেতু বাড়ির কাছে ওটা আমাদের। তো এই সিনেমার সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল। তারপর যাই হোক, এই 7 বছর ধরে প্রায় এই কর্পোরেট লাইফ লিড করলাম, কিন্তু না কোনো কারণে ভালো লাগতো না। কারণ যতই হোক আপনি পড়াশোনার লাইফ, মানে অ্যাজ এ টিচার যে মিনিমাম হলেও যে রেসপেক্টটুকু আছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কর্পোরেটে সেটুকুও নেই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, অন্যদের অন্য কিছু হতে পারে। এবার তারপরে ভালো লাগছিল, ওনাও কাজ করছিল তার সাথে। তখন করোনা হলো, করোনা সিচুয়েশন হলো, ওয়ার্ক ফ্রম হোম, খুব অসুবিধা। আমার ছোট মেয়েটা তখন একদম ছোট, সে কাজ করতে দিচ্ছে না, দেখ তাও টানছি। এইবার সিচুয়েশন আরো ওয়ার্স্ট হলো সেকেন্ড ওয়েভের সময়। আমাদের একদম মানে খুব ক্লোজ একজন দাদা, একদম বাড়িতে ওখানেই থাকেন পাড়াতে, তিনি মারা গেলেন। সেটা না একটা প্রথম আতঙ্ক হয়ে গেল আমার, কেন জানি না, আমার এত আতঙ্ক, তার আগে অব্দি কিন্তু কোনো ভয় লাগছিল না, ওইটাতে এমন আতঙ্ক হলো। আর প্লাস রোজ যেতে হচ্ছে আমাকে, তো রোস্টার ডিউটি হলো, যেতে হচ্ছে। আর তখন সেকেন্ড ওই টাইমটাতে মানে বাসে ট্রামে প্রচন্ড ভিড়, ডিস্টেন্সের কোনো কোনো প্রশ্নই ওঠে না ওখানে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে জবটা কুইট করলাম, 1 মাসের নোটিস পিরিয়ড দিয়ে ছেড়ে দিলাম জবটা। ওই যখন ছেড়ে দিচ্ছি, নোটিস পিরিয়ডটা দিচ্ছি, তখনই সৌরভের সাথে তখন কথা হচ্ছে, ও তখন এই ইভেন্টাইজার এইসব নিয়ে বলছে, এবং আমিও তো ডিসাইডেড, আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, 1 মাস নোটিস পিরিয়ড। তখন আমিও বললাম যে তাহলে আমি এই কাজে আমিও করতে পারবো, ফুল টাইম করতে পারবো। তখন থেকে এই ফেস্টিভ্যালের ভাবনা চিন্তা শুরু হলো, এবং এই ফেস্টিভ্যালটা আমরা আস্তে আস্তে শুরু করলাম। 21-এ প্রথম হলো, জাস্ট জবটা ছাড়ার পরেই আমরা তখন এটা পুরোপুরি এই কাজে ঢুকে গেলাম। 21-এ যখন প্রথম হলো, তখন আমরা কোনো সাবমিশন ফিজ নিইনি, প্রায় 4,500 সিনেমা জমা পড়ে, 4,500। ওই সিনেমা দেখা যে কি মানে কঠিন কাজ, এবং ওই অত সিনেমা আমরা প্রচন্ড কষ্ট হয়েছে দেখতে ওগুলোকে। আরো কিছু আমাদের স্ক্রিনিং কমিটি থাকে নো ডাউট, কিন্তু তখন তো সেটা অতটা স্ট্রং ছিল না, তখন আমাকে একটা নিতেই হচ্ছে পুরোটা জিনিসটা। যাই হোক হলো, তো খুব সাকসেসফুলি হলো প্রথম বছরটাও।
যদিও অনলাইনেই হয়েছিল প্রথম, লাস্ট একটা দিনে শুধু অফলাইন দেখানো, ওই অ্যাওয়ার্ডেড সিনেমাগুলো দেখানো হয়েছিল। ঠিক ফেস্টিভ্যালের 1 সপ্তাহ না 5-6 দিন আগে একটা খুব খারাপ ঘটনা ঘটলো, আমার শাশুড়ি মারা গেলেন। এবং একটা খুব ড্রাস্টিক ঘটনা, মানে সৌরভের পক্ষে প্রচন্ড শকিং এটাকে অ্যাবজর্ব করে চলা, কিন্তু আমি ওর কাছ থেকে এটা শেখার যে প্রফেশনাল জায়গাটা কতটা প্রফেশনাল হতে পারে। আমরা সবাই বলেছিলাম যে ডেটটা পিছিয়ে দিই, এখন থাক ডেটটা পিছিয়ে দিই, মানে মেন্টাল একটা পরিস্থিতি থাকে, তো মায়ের সাথে ওর ভীষণ অ্যাটাচমেন্ট। তো বললো না, যেটা ডেট দেওয়া আছে এটা ইন্টারন্যাশনালি পাবলিশ হয়েছে, আমি এখানে কোনো কম্প্রোমাইজ করবো না, যেভাবে হোক ওটা হবে। এবং ওটা হলো, খুব ভালোভাবেই হলো জিনিসটা, যার জন্য পরের বছরগুলো আমরা ভাবতে পারলাম যেটা হবে। এইটা হতে হতে, আর বেসিক্যালি আমার রুটটা কিন্তু পড়াশোনার লাইনেরই ছিল, কারণ আমার মা টিচার, আমার মামা টিচার, মাইমা টিচার, আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টিচার, আমার মানে ভাইও টিচিং প্রফেশনে এরকম ছিল। অনেকগুলো ফ্যামিলি আমি এইগুলো দেখেছি হতে যে হতে ফ্যামিলিতে ডক্টর থাকে, মানে আমার বাবা ডক্টর, আমার মা ডক্টর, আমার দাদা ডক্টর, আমার কাকা ডক্টর, সেরকম আপনার হ্যাঁ, বাড়িতে পুরো মানে টিচিং টিচিং এটা বেশি ছিল। তো যার জন্য এইগুলো করতে করতেও পড়াশোনাটা একটা অ্যাটাচমেন্ট ছিল। থাকতে থাকতে তারপরে এই কলেজ থেকে একটা অফার আসে যেটা করা যেতে পারে, তখন আমি দেখলাম হ্যাঁ, এটা যেহেতু গেস্ট হিসেবে, তার ফুল টাইম অ্যাটাচমেন্ট হচ্ছে না, পুরো যে থাকতে হচ্ছে ওই প্রবলেমটা নেই আর। তো আমি ওটাতে জয়েন করলাম, তারপর থেকে কলেজ আর এইটা তাল মিলিয়ে একটা চলছি। মানে এত বড় লং জার্নি। আর সৌরভ দাকে কিছু বলবো না এখন, যাই হোক এটার জন্য থ্যাংক ইউ যে ব্যাক সাপোর্ট এতটা ভালো, বিকজ একদম ভীষণ মতন, মানে প্রতিটা ক্ষেত্রে, মানে এই যে ডিসিশন মেকিং পর্যন্ত, মানে যখন আমি পিএইচডিটা ছেড়ে দিলাম ওই সময়টাতে ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিলাম যে কি করব বুঝতে পারছি না, আর আমি তো শুধু পড়াশোনাটুকুই জানি বলে আমার মনে হয়, আর তো কিছু জানি না। ডান্স নিয়ে আমি কোনোদিন প্রফেশনালি ভাবিনি, এমনি ভালো লাগতো নাচতাম। তো তখন ওই আমাকে বললো যে যা সিচুয়েশন, কিভাবে তুমি এই ফিল্ডে আবার ব্যাক করবে, একটা চেষ্টা করে দেখো এমবি। ও সৌরভের কিন্তু সবসময় মেন্টালিটি, তুমি প্ল্যান 3টে ভেবে রাখবে, আইদার বি সি, ABC। আমার সবসময় যেটা আপনি বললেন ওরকমই ছিলাম আমি, যে একটাই ভাববো। তো ও আমাকে শিখিয়েছে যে না, অন্য অপশন গুলো খোলা রাখতে হবে, তো গো ফর দ্যাট। তো তখন আমি এমবিএটা করলাম। তারপরেও চাকরির ক্ষেত্রে অনেক অনেক মোটিভেট করেছে, কারণ প্রথম দিকে একটা, মানে আমি তো একটা এজে গিয়ে কর্পোরেটে ঢুকছি, একদম এখন তো একদম অল্প বয়সীরা ঢোকে কর্পোরেটে, তো সেখানে একটা সমস্যা হয়, বা আমার মানিয়ে নিতে তো প্রথম প্রথম সত্যি খুব পেশেন্স লেগেছে, কারণ ওই যে বললাম যে একটা টিচিং লাইফ থেকে কর্পোরেট লাইফে যাওয়া খুব মুশকিল, মানে ওই প্রফেশনটা তো সেই রকম ভাবে নয়, টিচিং প্রফেশন অনেক, আমার মনে হয় অনেক রিল্যাক্সের, অনেক ভালো, রিল্যাক্স না, অনেক স্ট্রেস আছে, কিন্তু তাও ওই রকম না, একটা রেসপেক্ট আছে, মিনিমাম রেসপেক্টটুকু দেয় এখনো। তো সেইখানে অনেক রকমের, তারপরে দুটো মেয়ে আছে, আমাদের ফ্যামিলি সাপোর্টের ব্যাপার থাকে, সেইখানেও অনেক সাপোর্ট দিয়েছে অনেক রকম ভাবে। তো যে কোনো মানুষ না, মানে আমি জানি না আমি ওকে কতটা সাপোর্ট দিতে পারি, বাট যে কোনো মানুষের ক্ষেত্রে, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে দুজনেরই, যে কোনো একটা মানুষ এগিয়ে যাচ্ছে মানে তার ব্যাকে কিন্তু আর একটা মানুষ থাকে, আর দুজনে মিলে এগোচ্ছে মানে দুজনেই দুজনকে সাপোর্ট দিচ্ছে, তা না হলে তো এগোতে পারবে না। দুজনে দুজনকে সাপোর্ট দিচ্ছে না, অবভিয়াসলি আমার আমার ফ্যামিলিও, আমার বোথ ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে। যে আমার তো বাচ্চা দুটোকে একদম ছোটবেলা থেকেই রেখে যেত আমার শাশুড়ির কাছে, অনেক সময় আমার মায়ের কাছে, কখনো কোনো এই নিয়ে কোনো অভিযোগ পাইনি আমি যে অসুবিধা হচ্ছে। অনেকের থাকে কিন্তু আমার হয়নি, আমার কাছে কোনোদিন কোনো তাদের এটা সমস্যা মনে হয়, তারা এটা এনজয় করেছে। এবং আমারও কোনোদিন এই জন্য মানে হেডেক আসেনি যে আমার মেয়ে দুটো একা আছে, কারণ একা তো নেই, কখনই ওই আয়ার কাছে রেখে দিয়ে আমাকে বেরিয়ে যেতে হয়নি, যেটা এখন কিন্তু খুব বড় প্রবলেম। একদম সেটা হয়নি, আয়া থাকতো, থাকতো ঠিকই, কিন্তু একা থাকতো না, এইটা একটা বড়, এটাও কিন্তু একটা বড় সাপোর্ট। মানে এই জায়গাটাও অনেকে থাকে না বলে কাজ করতে পারে না মেয়েরা, মেয়েরাই স্যাক্রিফাইসটা করে জেনারেলি, যে পারলেও বাচ্চার জন্য একটা লং টাইম সে আর কিছু করতে পারে না। সেইটা কিন্তু আমার লাইফে আসেনি, সেই হাসেলটা আমার আসেনি। আদার্স হ্যাঁ, ওয়ার্কিং হাসেল তো থাকবেই, ওয়ার্কিং এর ক্ষেত্রে তো সমস্যা এই ওই এগুলো তো থাকবেই, আর যেটুকু অ্যাজ এ মাদার যেটুকু যেটুকু আমাকে করতে হবে মনে করি, সেটাকে আমি স্যাক্রিফাইস ভাবি। মানে আজকে অনেক কিছু আমি ছেড়ে দিই, সেটা আমি মানে হাসি মুখেই ছাড়ি, কারণ সেটা আমি আমার মেয়ের জন্য করছি, মেয়েদের জন্য, আর তো কিছু না। সেখানে ওই ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই না যে আমি স্যাক্রিফাইস করছি, আমি তো নিজের স্বেচ্ছায় করছি এই কাজটা। তো আমি স্বেচ্ছায় এই টাইমটা আমার মেয়েদের অ্যালোকেট করব, আমি যাব না এখানে, আমি অনেক কিছু জায়গায় যেতে পারি না, বা অনেক কিছু সময় আমি আমি এই জন্য যে দেখবেন জেনারেলি মানে সৌরভ ওই পার্টটা পুরোটা হ্যান্ডেল করতে হয় ওকে কমপ্লিটলি, এই যে মিডিয়া বলুন, এই যে ইন্ডাস্ট্রির সাথে
ইন্টারাকশন জোনটা কমপ্লিটলি ও হ্যান্ডেল করে, ওটা আমি করিই না। কারণ আমি জানি ওটাতে যদি আমি হ্যান্ডেল ঢুকি তাহলে আমার সময়ের কোনো জায়গা থাকবে না। আমাকে সবসময় তাদের সময় অনুযায়ী আমাকে কথা বলা, মেল করা, ইন্টারাকশন করা, মিটিং করা। তো আমি ওইটা থেকে আস্তে আস্তে সরে এসেছি, কারণ আমার কিছুটা সময় আমার মেয়েদেরকেই দিতে হবে, বিশেষ করে একদম। ছোট মেয়েটা একদম ছোট। মানে তো এটা আমার কাছে কম্প্রোমাইজ না, এটা আমার কাছে এনজয়। আমি এনজয় করতে করতে এমন জায়গায় পৌঁছেছি আমার ইচ্ছাই করে না যে ওই টাইমগুলো আমার মেয়েদের জন্য, সেখানে আমি আর কিছু করবো না। ওর সাথে আমার এক এক সময়, সৌরভের সাথে আমার এখানে একটা ঝামেলা হয়ে যায়, এক এক সময় বলছি এখানে গেলে ভালো হতো, ডেকেছে, আর প্লিজ একটু বুঝিয়ে বলে দিয়ে, সম্ভব না, মেয়েটার পরীক্ষা আছে কালকে। তো এটা আমার কখনো মনে হয় না যে এটা আমার কাছে বাধা বা এটা আমার কাছে কম্প্রোমাইজ বা ওর জন্য আমি যেতে পারছি না, না। এটা কিন্তু আমি আমি ভালোবাসি এটা করতে। বা এটাও বলতে পারেন যেটা হয়তো পড়াশোনার লাইনে থেকেছি বলে বা আমার মাকে আমি দেখেছি বলে আমরাও মায়ের কাছে পড়েছি, মানে খুব একটা টিচারের কাছে পড়িনি। তো এবার আমিও খুব প্রেফার করি যতদিন পারবো আমি পড়াবো, আমি ওকে গাইড করব। সেই জায়গাটাতে আমি ল্যাকিং হতে দিতে চাই না। সে তারপরে তার লাইফ সে বুঝে নিক, সে যে বিশাল পড়াশোনায় হয়ে যাবে না তাও নাও হতে পারে, বা হতেও পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি আমার 100% টুকু তো আমার মেয়েদের দিতে হবে। তো আমারই তো মেয়ে, আমি তো অন্য কারোর জন্য স্যাক্রিফাইস করছি না না। না, এটা ইটস নট কম্প্রোমাইজ অর নট স্যাক্রিফাইস, একদমই এটা আমি মনে করি না। এটার থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে শুধু পেশেন্স না, লাইফে মানুষ সাকসেস হতে গেলে বা কোনো জায়গায় যদি অ্যাচিভ করতে চাই, আমার যেটা পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, অ্যান্ড যতটা ম্যামের কাছ থেকে আমি আজকে জানলাম, অনেক কিছু নতুন কিছু শিখলাম। আশা করি যারা দেখছেন তারাও নতুন কিছু অনেক কিছু জানতে পারলাম আমরা শর্ট ফিল্ম নিয়ে, ফিচার ফিল্ম নিয়ে, যে কিভাবে আমাদের মেসেজ দেয়। বাট আমি যেটুকু বুঝতে পারলাম যে একটা মানুষ সাকসেস হওয়ার জন্য বা একটা মানুষ গোলে পৌঁছানোর জন্য না, কারো না কারো একটা ব্যাক সাপোর্ট দরকার হয়। কারো একটা, দেখুন, মানুষ হাত ধরার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু হাত ধরে রাখার মানুষ খুব কম পাওয়া যায়। দুটোর মধ্যে অনেক ডিফারেন্স থাকে, না ম্যাম? একদম। কথা বলে খুবই ভালো লাগলো ম্যাম আপনার সাথে, অ্যান্ড অনেক কিছু নতুন জানলাম। আশা করি আপনারও অনেক নতুন কিছু শিখলাম, জানলাম। আর শর্ট ফিল্মের প্রতি আমার খুব ইন্টারেস্ট জেগে গেছে, একদম। কিন্তু এবার কিন্তু আমি প্রচুর পরিমাণে শর্ট ফিল্ম একদম। দেখবেন। যারা ওই দিকে দেখছে, আমাদের মোবাইলে হোক, ইউটিউবে হোক, যারাই দেখছে তারাও কিন্তু শর্ট ফিল্ম দেখতে হবে। কেন, শর্ট ফিল্ম থেকে যে মেসেজ গুলো আজকে আমি, যেটা আপনি বললেন যে একটা ছোট্ট শর্ট ফিল্ম আমি দেখেছিলাম, তার থেকে এই যে পৈতের ব্যাপারটা, ফানি স্টোরি, কিন্তু মিনিংটা অনেক বড়। আর কিন্তু ভাবুন, এই কনসেপ্ট আমরা ভাবি কখনো? একদমই না, ভাবি না। নর্মালি আমিও তো অনেক পৈতে বাড়ি গেছি, কিন্তু কোনো জিজ্ঞাসা করিনি যে পৈতেটা দেওয়া হয় কেন। আর বাচ্চাটার কি কোয়েশ্চেন, বাচ্চাটার কি সিচুয়েশন, যার হইতে সে কিছু বুঝছে না তো। একদমই, মানে এই ছোট্ট ছোট্ট জিনিস থেকে আমরা অনেক মেসেজ গুলো পাই। খুব ভালো লাগে সৌরভ দাকে আমি যেদিন পাবো আড্ডা করে অবশ্যই ডাকবো। অ্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি আরো এগিয়ে যাক, আমাদের শর্ট ফিল্ম আরো বড় জায়গায় পৌঁছাক, এবং যেটা 2001-এ আমরা আপনারা স্টার্ট করেছেন ফিল্ম ফেস্টিভ্যাল, আশা করবো ওটাতে আরো 4,500, সেটা হয়তো 4.5 লাখে পৌঁছাবে। অ্যান্ড আমি বসে বসে দেখবো। একদম একদম। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। এসআর প্রোডাকশনের তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ।